অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপ, কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাথমিক ও গণশিক্ষা মানলেও পর্যালোচনায় শিক্ষা মন্ত্রণালয়। যে সমস্ত জেলায় তাপমাত্রা অনেক বেশি সেখানে বন্ধ থাকতে পারে। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারব। অসহনীয় গরমে পুড়ছে দেশ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় মের শুরুতে বৃষ্টির পূর্বাভাস। নির্দেশ না মানা মন্ত্রী এমপির তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। কাল বৈঠকে আসতে পারে শাস্তির সিদ্ধান্ত। পাহাড়ে কুকি চীনের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থানে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ স্থাপনায় নিরাপত্তা জোরদার। ওষুধের লাগামহীন দামে ভোক্তার ক্ষোভ। ডলার সংকটের অজুহাত কোম্পানির, দাম বৃদ্ধি রোধে ব্যবস্থা নির্দেশ হাইকোর্টের। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে অতি গরমে আজ স্কুলে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেক শিক্ষার্থী। কায়েস রাহাতকে সাথে নিয়ে ফজলে আদিত্যের রিপোর্ট। দেশজুড়ে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। এমন গরমে সোমবার 5 জেলায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক স্কুল, তবে কম ছিল উপস্থিতি। উত্তপ্ত আবহাওয়ায় স্কুলে এসে অসুস্থ হয়ে পড়েন অনেক শিশু। মাধ্যমিক বন্ধ থাকলেও শিশুদের স্কুল চলায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। কারণ গরমে ছেলেপেলে তো অসুস্থ হয়ে পড়তেছে, গরমে স্কুলে আসলে অসুস্থ হয়ে পড়তেছে ছেলেপেলে। সকালে 2-1 ছাত্র আসছিল, অধিকাংশ আসেনি। সোমবার মাধ্যমিক বন্ধের সিদ্ধান্ত রাতে হওয়ায় না জেনে অনেকে এসে পড়েন স্কুলে। এতে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবক। এসে দেখছি যে দারোয়ানরা বলতেছে যে কলেজ বন্ধ, কোনো স্যার ম্যাডাম আসেনি। এখন এটা আমাদের আগে কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আসলে স্কুলের কার্যক্রমে আসিনি, আমরা বাহিরের একটি শিক্ষা সপ্তাহ চলছে সেই কারণে এসেছি। বলছে আজকে আবার যদি পরবর্তীতে যদি বন্ধ হয় তা জানাবে। অসহনীয় গরমে শিক্ষার্থীদের দুরবস্থার চিত্র আদালতের নজরে আনেন এক আইনজীবী। পরে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে দাবদাহ বিবেচনায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিছু কিছু ছাত্রছাত্রী দেখা যায় স্কুলে যাওয়ার পথে অসুস্থ হয়ে যাচ্ছে, আবার স্কুল শিক্ষকও মারা যাচ্ছে। তো ফুটবল যে এই মৃত্যুর দায় কে নেবে? ডিজি সাহেবকে বললো যে এই যে মৃত্যুগুলো হচ্ছে, 18 জন মানুষ মারা গেল, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় নিবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিবে? তো কোর্ট স্বপ্রণোদিত হয়ে একটা আদেশ দিল যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা বন্ধ থাকবে। আদালতের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশ পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবেন শিক্ষা মন্ত্রণালয়। আদালত থেকে একটা এই বিষয়ে নির্দেশনা এসেছে, আমরা সেটা পর্যালোচনা করে সেটা যদি কপি আমাদের কাছে দেওয়া হয় তখন আমরা বলতে পারবো, কারণ এটা এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেই আছে। কোনো লিখিত নির্দেশনা পেলে আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিব যথাসময়। এপ্রিলের এই তীব্র খরাতাপের পর মের প্রথম সপ্তাহে বৃষ্টির সংবাদ দিল আবহাওয়া অফিস। এই যে বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। কেবল বৃষ্টি হলে এই তাপমাত্রা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। ঢাকা সহ দেশের 5 জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ থাকলেও খোলা ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। অনেক জায়গায় শিক্ষার্থীরা স্কুলে এসে গরমে অসুস্থ হয়ে পড়ে। এছাড়া তীব্র দাবদাহে খেটে খাওয়া শ্রমজীবীদের সঙ্গে সাধারণ মানুষও আছেন চরম ভোগান্তিতে। তীব্র রোদে গলে যাচ্ছে সড়কের বিটুমিনও। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। দীর্ঘ 10 বছর পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি হয়েছে বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আর 1 থেকে 2 দিন অব্যাহত থাকতে পারে। 10 বছর আগে চুয়াডাঙ্গার তাপমাত্রা 2014 সালের 21 মে রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি সেলসিয়াস।
সোমবার জেলায় প্রাথমিক পর্যায়ের ক্লাস চললেও উপস্থিতি ছিল খুব কম। ক্লাস করতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এ দাবদাহে হিট অ্যালার্ট জারির মাইকিং করে জনসাধারণকে সচেতন করছেন কর্তৃপক্ষ। বৈশাখের খরতাপে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড গরম, রাত দিনে 2 থেকে 4 বার গোসল করে আমরা পরিত্রাণ পাচ্ছি না। এই রোদে দাঁড়াতে গেলে গা হাত পা ধরে যাচ্ছে, এত পরিমাণ তাপ, মানে আমার যানবাহন একদম কলজে মলজে শুকিয়ে যাচ্ছে, আশাটা বেড়ে যাচ্ছে একেবারে। এই গরমে মনে করেন কাজ কামও তো সেরকম করতে গেলেও পারতেছি না। যে গরমে ঠিক টিকা যাচ্ছে না, রাত্রি শুয়ে ঘুম হচ্ছে না, কাজকর্ম করতে পারছি না। চুয়াডাঙ্গার মতো মেহেরপুরেও সোমবার বেলা 3টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 43 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার সাথে অতিরিক্ত রোদ ও গরমে নাকাল জনজীবন। আমরা তো দিন মজুর, এই কাজ করবো, হাজিরা পাবো, তারপরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। গরমে আমরা কাজ করতে পারছি না, শরীর ক্লান্ত হয়ে যাচ্ছি। গরম পড়ছে খুব, গান খুব খারাপ, গান চালানো খুব কষ্ট হয়েছে। এই 12টা বাইরে আর রোডে থাকা যাচ্ছে না, খুব সমস্যা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার ইথনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড দাবদাহে বেলা 11টার দিকে স্কুল শাখায় 10 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে 6 জন জ্ঞান হারায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেও খোলা ছিল প্রাথমিক বিদ্যালয়, তবে উপস্থিতির হার ছিল অনেক কম। আমার স্কুলে বন্ধ করার এই বিজ্ঞপ্তিটা অনেক ভালো লেগেছে। উত্তাপের জন্য যে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই আছে, আরও কিছুদিন বন্ধ থাকা উচিত। দাবদাহের কারণে রাজশাহী, পাবনা, পঞ্চগড়, নোয়াখালী সহ অন্যান্য জেলায়ও জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমে রাজধানীর জনজীবনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, তীব্র দাবদাহ চলছে, রাজধানীবাসী গরম নিয়ে কি বলছেন? ভোগান্তি কতটা বেড়েছে তাদের? টনি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছেন যে তীব্র তাপদাহ শুধু কিন্তু দিনের বেলায় যে হচ্ছে কিন্তু ব্যাপারটা এমন না। দিন পেরিয়ে সন্ধ্যার পরেও কিন্তু তাপমাত্রা অন্য বছর যে পরিমাণ দিনে যে তাপমাত্রা থাকে, রাতের বেলাও কিন্তু তাপমাত্রা আছে। আপনি এখন এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা রাতের বেলা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। আপনি দেখতেই পাচ্ছেন রাজধানী ঢাকায় কিন্তু অনেক জ্যাম দেখা যাচ্ছে সন্ধ্যার পরে। এবং এই যে সন্ধ্যার পরে যে যানজট লেগে আছে, এই যানজটে কিন্তু সাধারণ মানুষের, বিশেষ করে অফিসগামী যারা মানুষ আছেন, তাদের কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে এবং ঘন্টার পর ঘন্টা মূলত যানজটের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আপনি জানেন যে শুধু বাংলাদেশে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু তাপদাহের মাত্রা অনেক বেড়েছে এবং গত কয়েক বছরে, এবং বলা হচ্ছে যে 75 বা 76 বছরের রেকর্ড ভেঙেছে বাংলাদেশের যে তাপমাত্রা, বিশেষ করে রাজধানী ঢাকায়। আপনি জানেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল হচ্ছে চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস, যেটি একটি রেকর্ড। একই সাথে আজকে ঢাকার তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা দ্বিতীয় সর্বোচ্চ এই বছরের। এই যে তাপমাত্রাকে কেন্দ্র করে মানুষের যে ভোগান্তি, বিশেষ করে আমরা সারাদিন খেটে খাওয়া মানুষের কথা বলি, এখন আমরা যে অবস্থাটা দেখছি যে অফিসগামী মানুষ যারা অফিস শেষ করে যারা বাসামুখী হচ্ছেন বা বাসার দিকে ফিরছেন, তাদেরকে কিন্তু যানজটে পড়ে থাকতে হচ্ছে এবং যানজটে কিন্তু তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশের যে পাবলিক বা গণপরিবহনগুলো আছে, সেই গণপরিবহনগুলোতে পর্যাপ্ত পরিমাণ ফ্যান বা ফিটনেস বলতে কোনো কিছু নেই, যার ফলে যারা অফিসগামী মানুষ তাদেরকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এখানে খেটে খাওয়া মানুষ যারা রিক্সা চালক, তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে অন্যান্য বছর দিনের বেলা যে পরিমাণ তাপমাত্রা থাকে 33-34 ডিগ্রি সেলসিয়াস, এই বছর কিন্তু রাতের বেলা সেই তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, যেটা তাদের, এবং অনেকেই বলছে যে 15 থেকে 20 বছর ধরে তারা ঢাকায় রিক্সা চালান, এত গরম তারা কখনোই দেখেন নাই। দিন পেরিয়ে রাতে যখন মানুষের একটু স্বস্তির আশায় থাকে যে রাতের আবহাওয়াটা একটু হলেও ভালো থাকবে, কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং হচ্ছে তাপমাত্রা আপনার রাতের বেলাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। আপনি জানেন যে আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যেই এখন পর্যন্ত কোনো সুখবর দেওয়া হয়নি। তারা যেটা বলেছে এই মাস, অর্থাৎ এই আগামী এক সপ্তাহ, এই সপ্তাহ চলতি সপ্তাহ তাপমাত্রা চলমান থাকবে এবং এই সপ্তাহ শেষে 2-1টি বিভাগে, বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে এবং মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে ঢাকায় বৃষ্টি হতে পারে। আপনি জানেন যে ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছিল, কিন্তু গতকালকে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে কিন্তু
আমরা অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি। শিক্ষা মন্ত্রণালয় তারা দফায় দফায় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছিল। গতকালকে জাস্ট একদিনের ব্যবধানে কিন্তু তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে এবং অবশেষে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে কিন্তু এই সপ্তাহ অর্থাৎ চলতি সপ্তাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন এবং তারা যেটা বলেছেন যে এই সপ্তাহ পরে যেহেতু আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে এই সপ্তাহ পরে আবার নতুন করে বৃষ্টি হতে পারে, তাই এই সপ্তাহ পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আমরা কিন্তু যখন রাতের খবরটা যদি আপনাকে বলি, সব মিলিয়ে কিছুটা বাতাস থাকলেও কিন্তু যে পরিমাণ স্বস্তি সন্ধ্যার পরে হওয়ার কথা ছিল ততটুকু স্বস্তি আসলে মানুষের মধ্যে নেই। নতুন করে সেখানে যানজট তাদেরকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সব মিলে তাদের যে মানে দিনের বেলায় যে ধরনের অস্বস্তি থাকে কিছুটা কম হলেও রাতেও কিন্তু অস্বস্তি রয়ে গেছে। অর্থাৎ মানুষ মূলত এই রাজধানী ঢাকার যে নগরায়ন, বিশেষ করে গাছ কেটে যে নগরায়ন বা হচ্ছে বড় বড় শিল্প কারখানা গড়ে তোলা, এটা কিন্তু মানুষের জীবনে প্রভাব ফেলেছে। সব মিলে সাধারণ মানুষের একটাই কথা যে নগর পরিকল্পনা করার আগে পরিবেশ বাঁচিয়ে কিভাবে নগর পরিকল্পনা করা যায় এবং রাজধানী ঢাকায় যে পরিমাণ মানুষ আছে তাদের কথা বিবেচনা করে মূলত আগামী দিনগুলোতে নগর পরিকল্পনা করা হবে এবং যাতে করে এই যে বাংলাদেশের ইতিহাসে যে বিশেষ করে ঢাকায় যে ধরনের তাপমাত্রা প্রবাহিত হচ্ছে এটা যেন সামনের বছরগুলোতে না হয়, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে অফিসগামী মানুষ একটা নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন, সেটা আপনি নিশ্চয়ই দেখলেন এবং এরপরে গতকাল এবং আগামী সপ্তাহ জুড়ে এই তাপ প্রবাহ চলমান থাকবে। এই সপ্তাহ পরে হয়তো বা বৃষ্টি হতে পারে, একমাত্র স্বস্তি বৃষ্টি পারে মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে। এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে আবহাওয়া সম্পর্কিত সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম রাজধানীবাসীর দাবদাহে ভোগান্তির খবর জানাচ্ছিলেন। চলমান তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না বন্ধ, দুই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তহীনতায় বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা। সিদ্ধান্ত নিতে বিলম্ব এবং নানা যুক্তিতে দিশেহারা তারা। বিশেষজ্ঞরা বলছেন, বার্ষিক কর্মপরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি বিবেচনায় নিলে এই সংকট দূর করা সম্ভব। আরও জানাচ্ছেন জুবায়ের রাজিন। একদিকে যখন তীব্র তাপপ্রবাহে পুড়ছে দেশ, তখন শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতায় ভোগান্তিতে পড়েছে দেশের লাখ লাখ শিক্ষার্থী ও অভিভাবকরা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহের মধ্যে গত 21 এপ্রিল ঈদের ছুটি 1 সপ্তাহ বৃদ্ধির সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এরপর তাপমাত্রা আরও বেড়ে গেলেও 28 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে অনড় থাকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সেই সিদ্ধান্তে একমত পোষণ করে গণশিক্ষা মন্ত্রণালয়ও। স্কুলে গিয়ে শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার খবর এলেও সারাদিন বিষয়টি কানে তোলেনি সরকারের 2 মন্ত্রণালয়। রাত 8টার পর হঠাৎই সিদ্ধান্ত আসে 5 জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। কিন্তু অদ্ভুত যুক্তি দেখিয়ে স্কুল চালু রাখার সিদ্ধান্তে অনড় থাকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এতে চরম সিদ্ধান্তহীনতায় ভোগেন শিক্ষার্থী ও অভিভাবকরা। আমরা সকালে কলেজে আসছি, তখন আমরা জানতাম না যে কলেজ বন্ধ, কোনো নোটিশও পাইছি না আমরা, কিন্তু আমরা জানি না যে স্কুল বন্ধ। এরই এক পর্যায়ে সোমবার স্বপ্রণোদিত এক আদেশে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন। এরপর টনক নড়ে প্রাথমিকের। দ্রুত সময়ের মধ্যেই স্কুল বন্ধের বিজ্ঞপ্তি জারি করে তারা। কিন্তু এবার স্কুল খোলা রাখতে আবারও যুক্তি সামনে আনেন শিক্ষামন্ত্রী। এখন এই শিক্ষার্থীরা কি প্রতিষ্ঠানে অসুস্থ হয়েছে নাকি বাইরে অসুস্থ হয়েছে সেটাও ভেবে দেখতে হবে। এখন শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে কোথায় থাকবে? আমরা আমাদের প্রান্তিক পর্যায়ে অনেক জায়গায় দেখেছি যে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না থাকলে মাঠে ময়দানে কর্মরত থাকে, কাজে থাকে, সেটা তাদের জন্য আরও বেশি বিপজ্জনক। বিশেষজ্ঞরা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের সমন্বয়হীনতা আর অপরিপক্কতায় ডুবতে বসেছে দেশের শিক্ষা ব্যবস্থা। সিদ্ধান্তহীনতায় ভুগি বলেই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এই সিদ্ধান্তগুলো তেমন ধরনের শিক্ষাক্রম বারবার পরিবর্তন করতে হচ্ছে এবং এই পরীক্ষণের নামে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে গিনিপিগে পরিণত করা হয়েছে। যে কারণে প্রয়োজনে অপ্রয়োজনে কর্তৃপক্ষের ব্যর্থতার কারণে আমাদের আদালতকেও এই দায়িত্ব নিতে হচ্ছে, যেটা একটা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার জন্য এবং বাস্তবায়নের জন্য আমি মনে করি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন, এই 2 মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনায় দুর্যোগ ব্যবস্থাপনার কোনো স্থান নেই। আর সে কারণেই রশি টানাটানি, যার মাসুল দিতে হয় শিক্ষার্থী ও অভিভাবককে। দুর্যোগ মোকাবেলার জন্য কোনো পরিকল্পনা আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো কালে ছিল না, এখনো নাই। যার কারণে আমাদেরকে চরম হিস্সা দিতে হয়, বিশেষ করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী এবং আমাদের অভিভাবকেরা। এর আগে রমজানের ছুটি নিয়েও সিদ্ধান্ত দিতে না পারায় শেষ পর্যন্ত তা গড়ায় উচ্চ আদালতে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা।
অন্য প্রসঙ্গ, 6 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা 11টার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 24 এপ্রিল প্রধানমন্ত্রী সেত্রাত হাভিসিনের আমন্ত্রণে 2 দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ডে যান তিনি। দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে 5টি চুক্তি সই হয়। এছাড়া 25 এপ্রিল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের 80তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা সত্ত্বেও যেসব এমপি মন্ত্রী উপজেলা পরিষদ নির্বাচন থেকে তাদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহার করাননি, তাদের তালিকা উঠছে আওয়ামী লীগ সভাপতির টেবিলে। আগামীকাল দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এই নিয়ে আলোচনা হবে। নেতারা জানান, যারা দলীয় সিদ্ধান্ত মানেননি দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। জয় যাদবের রিপোর্ট। উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রভাব মুক্ত রাখতে দলের সংসদ সদস্য ও মন্ত্রীর স্বজনদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে নির্দেশনা দেয় আওয়ামী লীগ। কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করেই প্রথম ধাপে 20 জনেরও বেশি প্রার্থী মাঠে আছেন। দ্বিতীয় ধাপে প্রার্থী হয়েছেন প্রায় 35 জনের মতো। এমন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বসছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সভায় 16টি এজেন্ডা নির্ধারণ করা হলেও প্রাধান্য পাবে উপজেলা নির্বাচন। নেতারা বলছেন, স্বজনদের প্রত্যাহারের নির্দেশ দেওয়ার পর পরিস্থিতি জটিল হয়ে দাঁড়িয়েছে। সবাই এখন সভাপতির দিক নির্দেশনার অপেক্ষায়। এটা আপনি যতই বলেন, এটা খুব একটা জটিল বিষয়। আমরা অপেক্ষায় আছি যে 30 তারিখের নির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা দেখি যে কী সিদ্ধান্ত আসে। কোথায় যদি কোনো সুষ্ঠু নির্বাচনের জন্য কারো কোনো নেগেটিভ ভূমিকা থাকে, অবশ্যই সেগুলো আলোচনা হবে। কোথায় কোথায় মাননীয় সংসদ সদস্যদের স্বজনরা প্রার্থী হয়েছেন এবং তারা প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সে বিষয়টিতে আমরা রিপোর্ট উপস্থাপন করব। এরপরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বিষয়টি আলোচিত হতে পারে। নেতারা বলছেন, বিএনপি না আসায় দলের সবার জন্য নির্বাচন উন্মুক্ত থাকলেও রাজনৈতিক কৌশলগত কারণে এমপি মন্ত্রীর স্বজনদের সরে দাঁড়াতে বলা হয়েছে। যারা এই নির্দেশনা মানেননি তাদের বিরুদ্ধে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। দলের নির্দেশ তারা না মানে সেক্ষেত্রে দল তাদেরকে অবশ্যই তাদের জন্য ব্যবস্থা নেবে। শাস্তিমূলক ব্যবস্থার বহু কৌশল আছে, তার যে কোনো একটি বা একাধিক কৌশল এই সকল প্রার্থীদের ক্ষেত্রে আওয়ামী লীগ নিবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন রাজনীতিবিদ কিভাবে শাস্তির আওতায় আসবেন, এটি কখনো পাবলিক হয়, কখনো পাবলিক হয় না। কিন্তু যেহেতু দলের নির্দেশ তারা উপেক্ষা করেছেন, সেহেতু কোনো না কোনোভাবে তারা শাস্তির আওতায় আসবেন। এটি প্রকাশিত শাস্তি হতে পারে, অপ্রকাশিত শাস্তি হতে পারে। দলের নির্দেশ যারা না মানবে তাদের যে শোকজ দিয়ে তাদের বহিষ্কার করে দিবে, দ্যাট ইজ নট দি অনলি সলিউশন। কিন্তু দলের বিপক্ষে অবস্থান নিলে তাদের মঙ্গল হবে না, এই ধরনের সিগন্যাল যাবে। উপজেলা নির্বাচন ছাড়াও বিভিন্ন দিবস ভিত্তিক কর্মসূচির পাশাপাশি 23 জুন দলের প্রতিষ্ঠার হীরক জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচিও চূড়ান্ত হবে কার্যনির্বাহী সংসদের সভা থেকে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। উন্নয়নের নামে গোটা বাংলাদেশকে গ্যাস চেম্বার বানিয়েছে সরকার, এই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চলমান প্রচণ্ড দাবদাহে নগরীর পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণকালে একথা বলেন তিনি। দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন সরকারের ভুল সিদ্ধান্ত। বলেন, সরকার বেনজির আহমেদ ও আসাদুজ্জামানকে ব্যবহার করেছেন জোর করে ভোটারবিহীন নির্বাচন করতে। পুলিশকে সত্যের পক্ষে কাজ করার আহ্বানও জানান বিএনপির এই নেতা। আপনি ওদের অক্সিজেন কেড়ে নিয়েছেন, আপনি ওদের নিঃশ্বাস প্রশ্বাস কেড়ে নিয়েছেন, আপনি একটি তথাকথিত উন্নয়নের নামে আপনি একটি বিষাক্ত গ্যাসের চেম্বার বানিয়েছেন গোটা বাংলাদেশ। আজকে বৃক্ষ নেই, আজকে নদী ভরাট, আজকে জলাশয় ভরাট, আজকে 28 দিন চলছে এই তপ্ত খরা, এই তপ্ত প্রবাহ। এর মধ্যে 17 জন মানুষ মারা গেছে স্কুলের ছাত্র, মারা গেছে স্কুলের শিক্ষক। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে, ঢাকায় আইএমএফ প্রতিনিধি দল, চতুর্থ দফায় কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বৈঠক, রিজার্ভ ও রাজস্ব ইস্যুতে নির্দেশনা।
পাহাড়ে কুকি চীন সন্ত্রাসীদের অস্ত্র লুটের ঘটনায় শক্ত অবস্থান নিয়েছে পুলিশ। ঢাকা সহ সারা দেশে অস্ত্রাগার সহ পুলিশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেক থানার নির্মাণ করতে বলা হয়েছে 3টি করে সেন্ট্রি পোস্ট। একই সঙ্গে ডিএমপির সব থানা ফাঁড়ি নিরাপত্তা নিশ্চিত ও অ্যালার্ম স্কিম প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরনে বিশেষ পোশাক, মুখে কালি মাখা, হাতে অস্ত্র, কারো কারো মাথায় টুপি, কাঁধে ব্যাগ, পায়ে বুট জুতা, এভাবে সজ্জিত হয়ে বান্দরবানের রুমা ও থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতি করতে এসেছিল কুকিচিন সন্ত্রাসীরা। এ সময় নগদ টাকা এবং পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে অস্ত্র লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। গেল 2 এপ্রিল এমন ফিল্মি ঘটনার সাক্ষী হয় পুরো দেশ। এ ঘটনায় অনেকটাই নড়েচড়ে বসে পুলিশ। দেশের সব থানায় পুলিশের স্থাপনা ও অস্ত্রগোলা বারুদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ইউনিটগুলোতে অ্যালার্ম প্যারেডের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে পুলিশ সদর দপ্তরের দেয়া নির্দেশনার মতো ঢাকা মহানগর পুলিশও থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে। এতে বলা হয় প্রত্যেক থানায় কমপক্ষে 3টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এই সংখ্যা কম বেশি হতে পারে। সিসিটিভি ক্যামেরার আওতায় যাতে পুলিশের সব স্থাপনা থাকে সেদিকেও খেয়াল রাখতে বলা হয়। এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টারের পক্ষ থেকে জানানো হয়, সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাইকে সতর্ক রাখার জন্যই এমন নির্দেশনা। আমার যে অস্ত্রাগার রয়েছে বা আমার যে পুলিশ লাইন্স রয়েছে বা কেপিআই যেগুলো রয়েছে সেগুলো নিরাপত্তার জন্য কিন্তু আলাদা আমাদের প্রোটোকল রয়েছে। নিরাপত্তা ব্যবস্থাকে কিভাবে নিতে হবে সেটার জন্য কিন্তু আমাদের এসওপি রয়েছে, আলাদা প্রোটোকল রয়েছে। সেই নির্দেশনা কিন্তু সবসময় আমাদের বলবৎ থাকে। এর বাইরেও কিন্তু হেডকোয়ার্টার্স থেকে আপনি যেটি বললেন যে সময় সময় কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার স্বার্থে সমন্বয় সভাগুলোতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়ে থাকে। অপরাধের ধরন বা অপরাধীদের বিভিন্ন ইনিশিয়েটিভ এগুলোকে কিভাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটির সাথে কিভাবে আমাদের তদন্তকে এটির সাথে ইন্টিগ্রেট করা যায় বা অপরাধীকে শনাক্ত করার জন্য বা অপরাধকে আইডেন্টিফাই করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেজন্য কিন্তু সময় সময় বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তার বিষয়েও সতর্কতার কথা জানান পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। লাগামহীনভাবে বাড়ছে ওষুধের দাম। এতে লাগাম টানতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। সেখানে ওষুধ ভেদে বড় ব্যবধানে দাম বাড়ায় মানুষ পড়েছেন বাড়তি বিপাকে। গেল 2 মাসে দেশের বিভিন্ন ওষুধ কোম্পানি ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিস রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। ওষুধের দাম বাড়ানোর কারণ হিসেবে ডলারের মূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের সংকটকে দুষছেন বিক্রেতারা। লোকাল প্রোডাক্ট প্লাস আপনার ইম্পোর্ট প্রোডাক্ট যেগুলো এলসি প্রোডাক্ট, এগুলো প্রোডাক্টের অনেক দাম বাড়ছে। এক প্রোডাক্টে 500-700 টাকাও দাম বাড়ছে। ম্যাক্সিমাম ওষুধেরই আপনার রেট বাড়ছে, পার পিসে 2 টাকা 5 টাকা এরকম বাড়ছে। এজিথ্রোমাইসিনের দাম বেড়ে গেছে প্রচুর। আর একটা সিরাপ আছে অ্যাবোলা, এগুলোর প্রচুর দাম বেড়েছে। আগে ছিল 150 টাকা, এখন হয়ে গেছে 200 টাকা। ওষুধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। যখন দাম জিজ্ঞেস করি তখনই খালি বাড়ে, তো আমরা নিরুপায় দাম দিতে হয়, কিছু করার তো নাই। দ্রব্যমূল্য জিনিসপত্র বা ওষুধ যে কোনো দ্রব্যাদির দাম বাড়ার সাথে সাথে আমাদের তো আয় ওইভাবে বাড়তেছে না। এরই প্রেক্ষিতে ওষুধের লাগাম ছাড়া মূল্য নির্ধারণ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে 30 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ওষুধ প্রশাসন খুবই নিষ্ক্রিয় এই বিষয়টাতে, যেখানে আইনের মধ্যে পরিষ্কার করে বলা আছে যে সমস্ত রকমের দেশীয় এবং বিদেশি ওষুধের মূল্য নির্ধারণ করবে হচ্ছে সরকার। অনুমোদন ছাড়া বিদেশি ওষুধ বিক্রির বন্ধের নির্দেশও দেন আদালত। সকল প্রকার ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে বিদেশ থেকে কাঁচামাল, ওষুধের কাঁচামাল আমদানি অনুমোদনবিহীনভাবে যেন তারা কাঁচামাল আমদানি না করতে পারে এবং বৈদেশিক যে ওষুধগুলো আছে সেই বৈদেশিক ওষুধগুলো অনুমোদনবিহীনভাবে যেন বিক্রি করতে না পারে। ওষুধ প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে ক্যাবের করা রিটের শুনানি শেষে এই আদেশ দেন উচ্চ আদালত। সাবরিনা মজুমদার,
দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। আম্পায়ার ইস্যুতে বিতর্ক থামছেই না। বড় ম্যাচে জেসির দায়িত্ব পাওয়া নিয়ে এবার ক্ষোভ দেখালেন খালেদ মাহমুদ সুজন। রিজার্ভ ও রাজস্ব বাড়াতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে IMF। সোমবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ নীতি নির্ধারকদের সঙ্গে মধ্যবর্তী আলোচনায় এই নির্দেশনা দেন IMF প্রতিনিধিরা। বাজেটের আগে ঋণের শর্ত পূরণের অগ্রগতিও জানতে চেয়েছেন তারা। ইফতেখার রেজার রিপোর্ট। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পর্যবেক্ষণে ঢাকায় ব্যস্ত সময় পার করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দল। 15 দিনের এ সফরে আলোচনা চলবে 8 এপ্রিল পর্যন্ত। আলোচনা শেষে পর্যবেক্ষণ দেবে IMF। বাংলাদেশ ব্যাংকে দুপক্ষের এ বৈঠকে ক্রলিং পেগ সিস্টেমে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দর নির্ধারণে ব্যাংকগুলোকে নির্দেশনার কথা জানানো হয়। বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ব্যাংককে আগামীর কর্মপরিকল্পনা নিতে বলেছে IMF। ভবিষ্যতের যেটা তারা করতে চান সেই জিনিসগুলো কিছু কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন। যেমন আমাদের একটা কম্পোনেন্ট আছে আপনার জলবায়ুর যে প্রভাব অন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর, সেই জিনিসগুলো তারা ক্লাইমেট স্ট্রেস টেস্টিং অন ফাইন্যান্সিয়াল সেক্টর, সেটাও একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে বলেছেন। রিজার্ভ ও রাজস্ব নিয়ে গভর্নরের সঙ্গে আলোচনা করেছে IMF প্রতিনিধি দল। এতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করবে IMF। তথ্য নিয়েছে আমাদের কাছে এবং তাদের যে অ্যানালাইসিস সেটার পরে হয়তো যখন ক্লোজিং সেশন হবে মিশনের, তখন তারা এই বিষয়গুলো কমেন্ট করবে। তবে ব্যাংক একীভূতকরণ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। বুয়েটে হিজবুত তাহরির ও মৌলবাদী সংগঠনের কার্যক্রম রয়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীদের একাংশ। সোমবার বিকেলে বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে সাংবাদিকদের কাছে এই দাবি করেন তারা। ক্যাম্পাসের নির্দিষ্ট গোষ্ঠী শিক্ষার্থীদের সামাজিকভাবে হেনস্থা ও ব্যক্তিগতভাবে হত্যার হুমকি দিয়ে আসছে বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। এদের চিহ্নিত করে ক্যাম্পাস থেকে বহিষ্কার সহ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আমরা বুয়েট ক্যাম্পাসে হিজবুত তাহরির ও শিবিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের CCTV ফুটেজ দেয়। সেই CCTV ফুটেজে যাদের দেখা গেছে তাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপনার নিকট অনুরোধ জানাই। তারা কি বুয়েটের নাকি বাইরের, এই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যদি তারা বুয়েটের বাইরের হয় তবে তারা বুয়েটের অভ্যন্তরে প্রবেশ কিভাবে করলো, আর যদি বুয়েটের হয় তবে যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিচয় উল্লেখ করে তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়া হোক। আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘর্ষ চলছে আরাকান আর্মি ও জান্তার। রাজ্যের থানডুয়ে শহরে এই লড়াইয়ে কর্মকর্তা সহ অন্তত 40 সেনা নিহত হন। এই অবস্থায় বুথিডং ও মংডুতে কারফিউ জারি করেছে আরাকান আর্মি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। লুৎফর কবিরের রিপোর্ট। রাখাইন রাজ্যের থানডোয়ে শহরকে ঘিরে আরাকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর তীব্র লড়াই চলছে। শহরের থাহতায় জলবিদ্যুৎ কেন্দ্রের কাছে উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম নারিনজারা জানিয়েছে এই সংঘর্ষে 40 জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে সেকেন্ড ইন কমান্ড সহ একজন ক্যাপ্টেনও রয়েছেন। গুরুতর আহতদের হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে ইয়াঙ্গুরের সামরিক হাসপাতালে। সূত্রে জানা গেছে দুজনেই নাগপালিতে অবস্থিত 55তম পদাতিক ব্যাটালিয়নের কর্মকর্তা। বাংলাদেশের পার্শ্ববর্তী রাখাইন রাজ্যের অবস্থান ধরে রাখার জন্য এটি ক্ষমতাসীন সামরিক সরকারের কাছে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ। এই রাজ্যের হাতছাড়া ঠেকাতে ভারী অস্ত্র ও গোলাবারুদ মোতায়েন করেছে জান্তা। বিমান থেকে বিদ্রোহীদের অবস্থানে হামলা চালাতে গিয়ে লক্ষ্যবস্তু হচ্ছে বেসামরিক মানুষের বাড়িঘর। এদিকে রাখাইনের বুথিডং ও মংডুতেও থেমে থেমে সংঘর্ষ চলছে বিদ্রোহী ও সেনাদের মাঝে। ভারী লড়াইয়ে কেঁপে উঠছে আশপাশ। এই পরিস্থিতিতে দুই জায়গায় কারফিউ জারি করেছে ইউনাইটেড লিগ অব আরাকান। সংঘাতের মাঝেই শুক্রবার থেকে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের যে এলাকাগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলো পরিচালিত হচ্ছে ইউনাইটেড লিগ অব আরাকান নামে।
এদিকে মিয়ানমারের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় সামরিক সরকারের ওপর ক্ষুব্ধ পশ্চিমা দেশগুলো। এ অবস্থায় দেশটিতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 1 বছরের জন্য বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন করে ঘোষণা না দেওয়া পর্যন্ত আগামী বছরের 30 এপ্রিল পর্যন্ত এটি কার্যকর থাকবে বলে বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে চলছে 7 ধাপের লোকসভা নির্বাচন। গরমের মধ্যে নির্বাচন দীর্ঘায়িত করে মোদির বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দ্বিতীয় দফাতেও আশানুরূপ ভোট না পড়ায় কর্ণাটকে ভোটের প্রচারণায় হিন্দু মুসলিম বিভাজনকে নতুন করে উস্কে দিলেন মোদি। এদিকে দ্বিতীয় দফায় শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হলেও ভোট পরবর্তী সহিংসতায় রক্ত ঝরল দার্জিলিংয়ে। রায়হান কবির শুভ্রর রিপোর্ট। দাবদাহে পড়ছে বিশ্ব, তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। এর মধ্যেই ভারতে চলছে 7 ধাপের লোকসভা নির্বাচন। একদিকে বেড়েছে তাপমাত্রার পারদ, অন্যদিকে পাল্লা দিয়ে বেড়েছে নির্বাচনী উত্তাপ। সেই উত্তাপে নতুন করে ঘি ঢাললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জঙ্গিপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে নির্বাচন দীর্ঘায়িত করে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ তোলেন তিনি। তার দাবি, ভোটার উপস্থিতি কমাতেই দাবদাহের সময়টা বেছে নিয়েছেন মোদি সরকার। 3 মাস ধরে ইলেকশন চলছে, এই প্রথম বিজেপির কথায় ইলেকশন কমিশন 3 মাস ধরে লোককে কষ্ট দিচ্ছে। ইলেকশনে কত মানুষ মারা যাচ্ছে, কত মানুষের ক্ষতি হচ্ছে। এদিকে ধর্মীয় মেরুকরণকে নতুন পোশাকে নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় দফাতেও ভোটের হার না বাড়ায় কর্ণাটকের ভোট প্রচারে হিন্দু মুসলমান বিভাজনকে নতুনভাবে সামনে আনেন তিনি। রাহুল গান্ধীকে নিশানা করে মোদির দাবি, মোগলদের পথ অনুসরণ করে দেশ থেকে সনাতন ধর্ম বিনাশ করতে চাইছেন কংগ্রেস। कांग्रेस को औरंगजेब के अत्याचार याद नहीं आते, जिसने हमारे सैकड़ों मंदिरों को तोड़ा, अपवित्र किया। শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে নির্বাচন শেষ হলেও ভোটের পর রক্ত ঝরল দার্জিলিংয়ে। রোববার দার্জিলিংয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ ওঠে। তাতে গুরুতর জখম হয়েছেন এক নারীসহ অন্তত 10 জন। ওই ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিক্ষোভ করে পদ্ম শিবির। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা। এবারে খেলার সংবাদ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারের পরিচালনায় খেলতে ক্রিকেটারদের আপত্তি নিয়ে বিতর্ক যেন থামছেই না। বড় ম্যাচে জেসির দায়িত্ব পাওয়া নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। সাদাত রিফাতের রিপোর্ট। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার সাথীরা জাকির জেসির পরিচালনায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংকের ম্যাচ খেলতে না চাওয়া এখন ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত আম্পায়ারের অনভিজ্ঞতার কারণে খেলায় আপত্তি ছিল দুই দলের। ঢাকা প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে কেন জেসিকে আম্পায়ার রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ সুজনও। শি মাইট বি আ ভেরি গুড আম্পায়ার এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে। তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে মানে প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে, যে আমাদের আম্পায়ারিং কারা করছে দেখতে হবে। কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকতে আমি কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, টু বি ভেরি অনেস্ট। কথা বলেন বাংলাদেশের আসন্ন টি-20 সিরিজ নিয়েও। জিম্বাবুয়ে সিরিজের প্রথম 3 ম্যাচের জন্য ঘোষিত দল দারুণ হয়েছে মানছেন সুজন। নামে বললে তো হবে না, ইটস অল অ্যাবাউট দ্য গ্রাউন্ড। মাঠে আমরা কেমন করি না, তো এই এক্সিকিউশনগুলো ঠিক থাকলে আমি মনে করি কোয়াইট স্ট্রং টিম আমরা। ব্যাটিং বোলিং সবখানে আমরা উই উইল মিস সৌম্য অথবা ফার্স্ট ম্যাচে, বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা, বাট তারপরও যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মের প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। তা আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ যাবে আমি বিশ্বাস করি। জিম্বাবুয়ে সিরিজের দলের সঙ্গে টি-20 বিশ্বকাপ দলে খুব একটা পার্থক্য থাকবে না এমনটাও মনে করছেন তিনি। আর তো বেশি চেঞ্জ করার কিছু নাই, মানে চেঞ্জ করার থাকলে তো যদি কাউকে নেওয়া থাকতো, এই 3 জনের তো 3টা রিজনে তারা নাই টিমে না, বাকিদের তো আর কোনো রিজন নাই যে না নেওয়ার কারণ নাই। যেহেতু বাকি আর কাউকে নেওয়া হয়নি, সুতরাং আমি বিশ্বাস করি হয়তো বা এই 18 জন থেকেই দল হবে। আর হাসান যেহেতু ছিল, হাসানকে আমরা বাদ দিতে পারবো না। 19 জন যে 17+
2 মনে না 19 জন, এই 19 জন থেকে স্কোয়াড হবে। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ জামালের বিপক্ষে খেলতে নামবে সুজনের আবাহনী। জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ায় দলে থাকবেন না গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। শাহাদাত কিফাত, দেশ টিভি, ঢাকা।